স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মধুঝিলে, সাথে আছে আমি শামীম জাহেদি। The human body is remarkable, capable of doing multiple things. But there is a limit to our endurance. We call it fatigue. Similarly, the steel in your home has a limit to its endurance, and the endurance limit of BSRM Extreme stands beyond 5 million cyclic loading. BSRM Extreme. দেশে আউটসোর্সিং কাজের নিবন্ধিত পেশাজীবীর সংখ্যা বেড়েছে। সংশ্লিষ্টদের মতে সারা দেশে ইন্টারনেটের গতি এবং প্রাতিষ্ঠানিক আউটসোর্সিং বাড়ানো গেলে কর্মসংস্থান এবং বৈদেশিক মুদ্রা আয়ে আরও বেশি ভূমিকা রাখতে পারবে এই খাত। আজ আমাদের আলোচনার বিষয় অনলাইন আউটসোর্সিং। এ নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন বেসিসের সাবেক সভাপতি এবং BDjobs.com এর প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহিম মাসরুর এবং HR প্রফেশনাল মেহরাজ হামিদ। তবে মূল আলোচনা যাবার আগে দেখে নেব একটি প্রতিবেদন। দেশে এখন পেশা হিসাবে অনেকেই বেছে নিচ্ছেন অনলাইন আউটসোর্সিংকে। গত এক বছরে আউটসোর্সিংয়ের জন্য নিবন্ধিত পেশাজীবীর সংখ্যা প্রায় 1 লাখ বেড়ে হয়েছে 3.5 লাখ, যাদের প্রায় 1 থেকে 1.5 লাখ সক্রিয়। তবে এখাত সংশ্লিষ্টদের মতে রাজধানীর বাইরে ইন্টারনেটের ধীরগতি আর প্রশিক্ষণের অভাবে এর পরিধি সেভাবে বাড়ছে না। ঢাকার বাইরে ইন্টারনেট শুধুমাত্র যে কস্টলি তাই না, কিন্তু টাকা দিলেও অনেক সময় ইন্টারনেট পাওয়া যায় না। আর যা ইন্টারনেট পাওয়া যায় এটা অনেক ফ্রাস্ট্রেট করে, এটা কোয়ালিটি খুব খারাপ। তো এই জায়গাটা আসলে সরকারকেই এগিয়ে আসতে হবে। আর স্কিল ম্যান পাওয়ার একটা বড় ব্যাপার, কারণ আমাদের যদি গ্লোবাল লেভেলের স্কিল না থাকে তাহলে কিন্তু আমরা বিদেশি যারা আমাদের কম্পিউটার আছে ওদের সাথে কম্পিট করে পারবো না। বেসিসের তথ্য মতে গেল বছর আউটসোর্সিং খাতে বাংলাদেশের আয় হয়েছে প্রায় $2 কোটি, যা এর আগের বছরের চেয়ে প্রায় 40 ভাগ বেশি। উদ্যোক্তারা বলছেন বাজার আরও বাড়াতে প্রাতিষ্ঠানিক উদ্যোগ প্রয়োজন। আউটসোর্সিং থেকে দেখবেন যে আমাদের নাম্বার অফ অর্গানাইজেশন কিন্তু তেমন নাই, যেগুলো ধরেন ব্র্যান্ডিং বা যেগুলোর কথা শুনে বাইরের কাজ যারা করছে, যারা জানে যে হ্যাঁ বাংলাদেশের ক্যাপাবিলিটি, তো ওরা এইভাবে জানবে না অ্যাজ অ্যান আউটসোর্সিং। আপনার বেসিক্যালি যারা এইসব করে আর কি, ফ্রিল্যান্সিং করে, ওরা জানবে অর্গানাইজেশনের মাধ্যমে। তারা বলছেন এখাতে আয় ও কর্মসংস্থান বাড়াতে প্রয়োজন সুনির্দিষ্ট পরিকল্পনা। প্ল্যান বেতে করলে ভালো হয়, যেটা আমি বললাম যে সেক্টর ওয়াইজ করা, যেমন আপনার ফান্ডিংও যেটা করতেছে সরকার, আমি মনে করি যে এটা সেক্টর ওয়াইজ করা। তৈমুর চৌধুরী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখলাম প্রতিবেদনটি আমরা যারা ফাহিম মাসরুর এবং যারা মেহরাজ হামিদ, আপনাদের কাছে স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানে। কেমন আছেন আপনারা? ভালো, থ্যাংক ইউ। যারা মাসরুর, প্রথম প্রশ্ন আপনাকে করতে চাই। আমরা প্রতিবেদন দেখলাম যে বাংলাদেশের অনেক আউটসোর্সিং কাজ করছেন এবং যারা অনেকে আমরা তাদেরকে বলছি যে ফ্রিল্যান্সার, অনলাইন ফ্রিল্যান্সার কাজ করছেন। ঠিক বাংলাদেশি ফ্রিল্যান্সার বা বাংলাদেশি যারা আউটসোর্সের কাজে জড়িত তারা কী ধরনের কাজ করছেন এবং যাদের কাজ করছেন তারা আসলে দেশের বাইরে থেকে কাজগুলো আসছে, তাই তো? জি, আসলে অনেকের ধারণা পরিষ্কারের জন্য কিছু বলা দরকার। বাংলাদেশে আসলে আউটসোর্সিং দুভাবে হয়। রাইট। একটি হচ্ছে প্রাতিষ্ঠানিক পর্যায়ে, যেখানে হয়তো বিদেশি একটা অর্গানাইজেশন সরাসরি আমাদের কোনো একটা অর্গানাইজেশনকে কাজটি আউটসোর্স করছে। রাইট। সেটা বেসিক্যালি ডাইরেক্ট 1-to-1 হয়ে থাকে। তো সেটা প্রাতিষ্ঠানিক পর্যায়ে আছে এবং আমাদের দেশে এরকম প্রায় অ্যাটলিস্ট 300 থেকে 400-র মতো অর্গানাইজেশন আছে যারা প্রাতিষ্ঠানিক পর্যায়ে আউটসোর্সিং করে থাকে। তো সেটা আসলে গত প্রায় 20 বছর ধরেই হচ্ছে। আমরা এর সাথে সাথে আরেকটা প্যারালালি দেখছি যে গত পার্টিকুলারলি 2-3 বছর ধরে আরেকটি ট্রেন্ড এবং বেশি স্ট্রংভাবে শুরু হয়েছে, সেটি হচ্ছে ইন্ডিভিজুয়াল আউটসোর্সিং। আচ্ছা। কারণ বেশ কিছু গ্লোবাল অনলাইন প্ল্যাটফর্ম হয়ে গেছে, লাইক ওডেস, ইলেন্স, এই জাতীয় কিছু, যার মাধ্যমে একটা ইন্ডিভিজুয়াল, সে যেখানেই থাকুক না কেন, ঢাকায় থাকতে পারে, ঢাকার বাইরে থাকতে পারে, সে তার বাসার মধ্যে বসে থেকে অথবা বন্ধু বান্ধব মিলে খুব ছোট একটা পরিসর থেকে সে সরাসরি এই সকল অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে, যেটা বললাম ওডেস, ইলেন্সের মাধ্যমে সরাসরি কাজের জন্য বিড করে এবং বিদেশে কোনো একটা ছোটো হয়তো SME ক্লায়েন্ট তাদেরকে সরাসরি কাজটা দেয়। বাট ওই কাজগুলো একটু নর্মালি ছোটো হয়, হয়তো $2,000 হচ্ছে, $3,000 হচ্ছে, সেই হিসাবে। এই দুভাবেই আসলে বাংলাদেশের আউটসোর্সিং হয়ে থাকছে। তো আমাদের হিসাব মতে এখনো প্রাতিষ্ঠানিক পর্যায়ে আউটসোর্সিংটাই আসলে এখনো কি কাজ করছে বাংলাদেশের যারা প্রফেশনাল, তারা কি ধরনের ইন্ডিভিজুয়াল লেভেলে যেতে বলি কি ধরনের কাজ করে? ইন্ডিভিজুয়াল লেভেলে বিভিন্ন ধরনের কাজ হচ্ছে। এটা শুরু করে লাইক ছোট ছোট সফটওয়্যার ডেভেলপমেন্ট হতে পারে, একটা ওয়েবসাইট ডেভেলপমেন্ট হতে পারে, একটা মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট হতে পারে, অথবা অনলাইন মার্কেটিং হতে পারে, বা আজকাল অনেকে যেমন ছোট ছোট গ্রাফিক ডিজাইন করছে। ইভেন যারা হয়তো একেবারে পিওর IT প্রফেশনাল না, তারাও যেরকম একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করছে বা একটা আর্টিকেল রাইট করছে, ইভেন একটা ট্রান্সলেশন করছে, অ্যাকাউন্টিং এর কাজ করছে, এই টাইপের আসলে আউটসোর্সিং এর সাথে অনেকে আইটিটাকে গুলিয়ে ফেলে। আসলে আইটি শুধুমাত্র আউটসোর্সিং করা যায় না, যে কোনো কাজই আউটসোর্সিং করা যায়। একটাই ব্যাপার হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে কাজটাকে, থ্রু ইন্টারনেট। জি,
জনাব মাসরুর, আপনাকে ধন্যবাদ। আমি আবার ফিরে আসবো। মেহরাজ হামিদ, আপনাকে জানতে চাচ্ছি যে আউটসোর্সিং এর ধারণাটা, আমি যদি ইন্ডিভিজুয়াল লেভেলের কথা বলি, যদি ফ্রিল্যান্সারদের কথা বলি, একটা নতুন ধারণা মোটামুটি বাংলাদেশের ক্ষেত্রে। এক্ষেত্রে বাংলাদেশি যারা প্রফেশনাল তৈরি হচ্ছে বা সামনে যারা হবে, তাদের জন্য আসলে আমাদের কোনো প্ল্যাটফর্ম কি আছে তাদেরকে একটু তৈরি করা, তাদেরকে একটু প্রস্তুত করা? আমি মনে করি সেরকম কোনো প্ল্যাটফর্ম এখন পর্যন্ত আমি অন্তত আমার দেখা নাই। আচ্ছা। তবে হ্যাঁ, প্রচুর পরিমাণে আমরা কিন্তু সোশ্যাল মিডিয়ার কাছ থেকে বা বিভিন্ন থ্রু ইয়ের মাধ্যমে আমরা জানতে পারি যে এরকম, যেটা উনিও বললেন যে এই কাজগুলো আমরা করতে পারি আমাদের তরুণ সমাজদেরকে দিয়ে। আর সমস্যা হচ্ছে কি, তাদেরকে তৈরি করার যে প্ল্যাটফর্মটা, এরকম ইনস্টিটিউট কিন্তু আমাদের এখনো আমি মনে করি ওইভাবে হয় না। হ্যাঁ, হয়নি। আমরা দেখিনি। প্রাতিষ্ঠানিকের উপরে যে পরিমাণ আমাদের নির্ভরতাটা আসছে বাইরে থেকে, এই প্ল্যাটফর্মটা না থাকার কারণেই কিন্তু আসতেছে। কারণ আপনার যদি ইনস্টিটিউশনগুলো যদি একটা প্ল্যাটফর্ম হিসাবে কাজ করে, তাহলে কিন্তু বাইরেও জানতে পারে যে এরকম ইনস্টিটিউশনের থ্রুতে আমি কিন্তু ইন্ডিভিজুয়ালকেও হান্ট করতে পারি। রাইট। তো আমি মনে করি এই প্ল্যাটফর্মটা খুবই জরুরি, এবং আমার মতে এরকমই, আমি এখনো পর্যন্ত এরকম প্ল্যাটফর্ম দেখি নাই। যেটা মাসুর, আমরা যদি এইসব ইন্ডিভিজুয়াল যারা ফ্রিল্যান্সার আছেন তাদেরকে যদি আসলে উৎসাহ দিতে চাই, তাদের যদি আসলে করণীয় কি, তারা কিভাবে যোগাযোগ করবে? আমরা জানি ওডেক্স বা এই যে বেশ কিছু প্ল্যাটফর্ম রয়েছে, আসলে তারা আসলে অনেকেই জানতে চায় কিভাবে তারা কাজ শুরু করতে চায়। এই আমার কাছে মনে হয় যে গত পার্টিকুলার 2-3 বছরে অ্যাওয়ারনেস লেভেলে অনেক কাজ হয়েছে, এখন কিন্তু অনেকেই জানে। এখন আমরা শুধু একটা ইনফরমেশন দিতে পারি যে শুধুমাত্র ওডেস্ক এবং ইলেন্স এই দুটো মেজর প্ল্যাটফর্ম, এবং ওয়ার্ল্ডে আসলে এটাই দুটো লার্জেস্ট প্ল্যাটফর্ম। এখানেই প্রায় বাংলাদেশের 4 থেকে 5 লাখের মতো নিবন্ধন করা আছে। এখন সমস্যাটা হচ্ছে নিবন্ধন কিন্তু অনেক আছে, কিন্তু কাজ কিন্তু হয়তো সব মিলায় 50-60 হাজারের বেশি কেউ কাজ করছে না। তো সমস্যাটা আসলে এই প্ল্যাটফর্মগুলি সম্বন্ধে জানার সমস্যা না, সমস্যা হচ্ছে একটু আগে যেটা বলা হলো যে ওনারা যে রেজিস্ট্রেশন করলো, তারপরে কাজ যদি পেতে হয় তাকে কিন্তু একটা নির্দিষ্ট মান অর্জন করতে হবে। সেটার কয়েকটা মান, একটা হচ্ছে টেকনিক্যাল পর্যায়ে মান, একটা সে যদি গ্রাফিক ডিজাইন করে তাকে গ্রাফিক ডিজাইনার ভালো হতে হবে, প্রোগ্রামিং করলে বা ওয়েব ডিজাইন করলে তাকে ওইটাতে ভালো হতে হবে, সে যদি ট্রান্সলেশন করে, আর্টিকেল রাইট করে, তাকে ওই ব্যাপারে দক্ষ থাকতে হবে। এর সাথে আরেকটা ব্যাপার হচ্ছে কমিউনিকেশন স্কিল, যেই জায়গাটাতে আসলে আমাদের ইন্ডিভিজুয়ালরা খুব পিছিয়ে আছে। পার্টিকুলারলি যখনই আপনি একটা বিদেশি ক্লায়েন্টের সাথে কাজ করছেন, সে ছোট হোক বা বড় হোক, বা বিদেশে একটা ইন্ডিভিজুয়াল ক্লায়েন্টই হোক, তার সাথে কিন্তু আপনাকে একটা ল্যাঙ্গুয়েজ দিয়ে কথা বলতে হবে, এবং বেশিরভাগ ক্ষেত্রে এটা হচ্ছে ইংলিশ দিয়ে কথা বলতে হবে। রাইট। সেই ক্ষেত্রে আমরা দেখেছি যে যারা আমাদের ইন্ডিভিজুয়ালি আউটসোর্স করছে, ওই জায়গাটাতে তারা অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়ছে। তারা দে ক্যানট কমিউনিকেট উইথ এনি ফরেন বায়ার্স। তো সেই জায়গাটাতে আসলে প্রাতিষ্ঠানিক পর্যায়ে অনেক কাজ করার আছে। তারা যাতে নিজেদেরকে একটা গ্লোবাল প্রফেশনাল হিসেবে তৈরি করতে পারে, সেই জায়গায় তাদের টেকনিক্যাল স্কিল দিতে হবে এবং কমিউনিকেশন স্কিল দিতে হবে। আর ছোট করে একটা ব্যাপার বলি যে পার্টিকুলারলি ঢাকায় প্রবলেমটা বেশি নাই, কিন্তু ঢাকার বাইরে একটা বড় প্রবলেম হচ্ছে ইন্টারনেট কানেক্টিভিটি। ঢাকার বাইরে ইন্টারনেট, আমরা ওই ইনফ্রাস্ট্রাকচার প্রবলেম আর পরে আসবো। ধন্যবাদ। জনাব হামিদ, আপনাকে জানতে চাচ্ছি যে কমিউনিকেশনের কথা বলা হচ্ছিল, একজন এইচআর প্রফেশনাল হিসাবে আপনি বাংলাদেশের প্রফেশনালদের একটা বড় ঘাটতি অনেকেই বলছেন, তারা আসলে মানুষের সাথে কমিউনিকেট করতে পারে, বিশেষ করে বিদেশিদের সাথে। এই ক্ষেত্রে একজন এইচআর প্রফেশনাল হিসাবে আপনার কি মনে হয় যে কোন জায়গাটা আসলে আমাদের নজর দেওয়া হবে? শুধু কি ইংরেজি শিক্ষাটাই, নাকি এর সাথে আরো কিছু বিষয় আছে সাথে? নিশ্চয়ই, আমি খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন, ধন্যবাদ। আমার মনে হয় যে দেখেন, আগে আমি একটু ইয়েতে যাই, আপনার কয়েকটি প্রশ্ন উত্তর মানে আগের ইয়েতে যাই প্ল্যাটফর্মে। সেটা হচ্ছে যে আমাদের আগে বুঝতে হবে আউটসোর্সিং জিনিসটা কি, ওদের পার্সপেক্টিভটা বুঝতে হবে। আউটসোর্সিংটা ওরা যেটা করতেছে বা আমরা যে বিষয়টা নিয়ে আলাপ করতেছি, এটা মোস্টলি অফশোর আউটসোর্সিং এর ব্যাখ্যায় পড়তেছে। এখন অফশোর আউটসোর্সিংটা তাদের কাছে কতটুকু ইম্পর্টেন্স? তাদের কাছে ইম্পর্টেন্স জাস্ট লাইক দেয়ার কোর বিজনেস। ওরা কিছু সেগমেন্ট যেটা চাচ্ছে না তাদের দেশে থেকে আননেসেসারি কস্ট ইনকার করা, বাট কম্পারিটিভলি আমাদের মতো দেশের বা অন্যান্য দেশে, পার্শ্ববর্তী দেশে যেখানে শ্রমের মূল্যটা কম, শ্রমের মূল্যটা কম, কম্পারেটিভ কস্টে কাজটা একই কাজ কিন্তু আদায় করা যায়। রাইট। বাট সেইটার জন্য যে মাধ্যম, যে কমিউনিকেশনের কথা বলতেছেন, এই কমিউনিকেশনের মধ্যে কতটুকু তাদের রিকোয়ারমেন্ট সেটাও কিন্তু আমাদেরকে বুঝতে হবে। কেন আমি বলি, এখন এইটা যদি একটা আমেরিকান কোম্পানি হয়, রাইট, অফশোর আউটসোর্সিং করতে যাচ্ছে, আর আমাদের দেশের প্রেক্ষাপটে যেখানে আমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ না, সেটাও ইন্টারন্যাশনাল ফোরামকে বুঝতে হবে যে আমাকে কতটুকু অ্যাকসেপ্টেবল কমিউনিকেশন এক্সপেক্ট করবো আমি। এখন এই যে ভিউজগুলা, হ্যাঁ, এখন কাজ আমি যদি এখন এই বিজনেসটা চাই এজ এ বাংলাদেশি হিসাবে, তাহলে আমি তার রিকোয়ারমেন্টটা আমাকে ফুলফিলই করতে হবে। রাইট। কিন্তু আমার মতে যে এইসব ফোরামকেও আমাদেরকে একটু প্রোয়েক্টিভলি
জানাতে হবে যে কতটুকু রিল্যাক্স কমিউনিকেশন ওনারা অ্যাকসেপ্ট করতে পারে, সো দ্যাট অন্যান্য ডিস্ট্রিক্টের কথা যেটা বলেছেন যে এটা কিন্তু ঢাকায় কেন, ঢাকায় কম্পারেটিভলি আপনার খুব স্বাভাবিকভাবে লিটারেসি রেটটা কিন্তু ভালো, বাট অন্যান্য ডিস্ট্রিক্টে কিন্তু এই সিনারিও না। আচ্ছা, তাহলে আমরা কিন্তু ওইভাবে ব্যবসা পাবো না। হ্যাঁ, সো এইটাকে কিভাবে কতটুকু কমিউনিকেশন আমাদেরটা কতটুকু অ্যাকসেপ্টেবল হয় তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী, সেটাও কিন্তু সেটাও ইম্পর্টেন্ট আমাদের মনে দেখতে করি। হবে। ধন্যবাদ জনাব হামিদ। আমাদের সময় হচ্ছে একটি বিরতিতে যাবার, আমাদের সময় হলো একটি বিরতিতে যাবার। ফিরছে শীঘ্রই, সাথেই থাকবেন। স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মধু ঝিলে। The human body is remarkable, capable of doing multiple things. But there is a limit to our endurance. We call it fatigue. Similarly, the steel in your home has a limit to its endurance, and the endurance limit of BSRM Extreme stands beyond 5 million cyclic loading. BSRM Extreme. আজ আমরা আলোচনা করছি অনলাইন আউটসোর্সিং নিয়ে। এই নিয়ে আলোচনা করতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন বেসিসের সাবেক সভাপতি এবং BDjobs.com এর প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহিম মাসরুর এবং HR প্রফেশনাল মেহরাজ হামিদ। জনাব হামিদ এবং মাসরুর, আপনাদের কাছে স্বাগত জানাচ্ছি আরেকবার। জনাব মাসরুর, আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে বাংলাদেশের যেসব প্রফেশনালরা আউটসোর্সিংয়ে করছেন, টাকা পাচ্ছেন, এই পেমেন্ট মেথডটা আমি জানতে চাই, তারা আসলে কীভাবে টাকাটা পাচ্ছে বাংলাদেশে? আচ্ছা, পেমেন্টটা আসলে অনেকভাবে হয়ে থাকে। একটা হচ্ছে যারা, আবার বলি, যারা একটু অর্গানাইজেশন ওয়েতে কাজ করছে প্রাতিষ্ঠানিক পর্যায়ে, তাদের সরাসরি ব্যাংকের মাধ্যমে